স্পষ্টতই বিজেপি যে মূল তার অর্থনৈতিক নীতি হকার উচ্ছেদের সঙ্গে তার পরিষ্কার সঙ্গতি রয়েছে। আমরা সারা দেশব্যাপী যে প্রবণতা দেখেছি সেই প্রবণতারই অংশ হচ্ছে এই হকার উচ্ছেদ। ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ী, স্বাধীন ব্যবসায়ী, এই প্রজাতিটি আস্তে আস্তে সম্পূর্ণ এই ধরনের অর্থনীতির মধ্যে লুপ্ত হয়ে যায়। এই নয়া পুঁজিবাদ যাকে বলা হচ্ছে, কথাটা শুনতে একটু ভারী, কিন্তু তার প্রত্যক্ষ নিদর্শন আমরা চোখের সামনে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তার ধরনটাই তো এই। আমি একটা খুব সহজ উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। মোবাইল ফোন যখন এলো এবং তার পরবর্তীকালে প্রথম এক দশকের দিকে আমরা তাকাই, তখন আমরা দেখব যে সার্ভিস প্রোভাইডার অনেকগুলো ছিল। তার মধ্যে একটা বড় ভূমিকা ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড, যে পুরনো সরকারি টেলিফোন সংস্থা, তার একটা বড় ভূমিকা ছিল। তারপরে আমরা দেখলাম ক্রমশ প্রথমে একটা বিরাট বড় প্রলিফারেশন হলো, অনেকগুলো সংস্থা এলো সার্ভিস প্রোভাইডার। তারপরে কিন্তু আমরা দেখলাম ক্রমশ সেই সংখ্যাটা সংকুচিত হতে হতে এখন এসে দাঁড়িয়েছে দুটো বড় সংস্থা। দুটো বড় সংস্থার মধ্যে একটা অতি বড়, একটা তারপর একটু ছোট। বাকিরা কোন ক্রমে বেঁচে থাকার জন্য লড়াই করছে, নানাভাবে পরের সুবিধা চাইছে, নানা রকম মামলা মোকদ্দমা রয়েছে, কিন্তু তারা শুধু টিকে থাকার লড়াই রয়েছে। এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাটি যার সম্পদ সম্পূর্ণ ব্যবহার করে অন্য সংস্থাগুলো বড় হয়েছে, সম্পদ মানে রাস্তার ধারে খুঁটি থেকে শুরু করে তাদের মানব সম্পদ, তাদের জমি, সমস্ত কিছু ব্যবহার করে যার বেসরকারি সংস্থাগুলি বড় হয়েছে, তারাই আজকে, আমি কারো নাম করছি না, আমি নিজেই তাদের একজনের সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট কানেকশন এই মুহূর্তে ব্যবহার করে আপনাদের সঙ্গে কথা বলছি। কিন্তু এই সর্বগ্রাসী চরিত্র, এই যে নয়া পুঁজিবাদী সর্বগ্রাসী চরিত্র, এরই প্রতিফলন কিন্তু আমরা নানা জায়গায় দেখছি। আমি শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই আপনারা যদি তাকান, তার দেখবেন যে এই একই আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। একটি বা বড় যে দুটি সংস্থা থাকবে, বাকি সবাই হবে স্বাধীন ব্যবসায়ী নয়। এদের কাজ চলে যাক সেটা নিশ্চয়ই বিজেপি চায় না। নতুন একটা সরকার এসেছে, এত মানুষের কাজ চলে যায়, তারা যদি বেকার হয়, তার রাস্তায় বসে পড়ে সত্যি সত্যি, সেটা নিশ্চয়ই নতুন সরকার চায় না। এই সরকারের যে মাথায় থাকা দীর্ঘমেয়াদী অর্থনীতি, তাতে এরা সবাই কোনো না কোনো কাজ কোনো না কোনো সময় পেয়ে যাবে, সেটাই এরা অন্তত কল্পনা করে, ভাবে। কিন্তু সেটা হবে কোনো অতি বৃহৎ সংস্থার অধীনস্থ কাজ, স্বাধীন ব্যবসা নয়। স্বাধীন ছোট ব্যবসা, তারা যে ধরনের ক্রোনি ক্যাপিটালিজম যাকে বলা হয়, স্যাঙাততন্ত্র বলে কথাটা পরঞ্জয় ঘোষাল চালু করেছেন বাংলায়, তার সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ নয়। অনেকগুলো ছোট ছোট ব্যবসা দিয়ে ক্রোনি ক্যাপিটালিজমকে গড়ে তোলা যায় না। তার জন্য দরকার বড় রাজনৈতিক দল, বড় মাথা, কেন্দ্রীভূত রাজনৈতিক ক্ষমতা এবং তার সঙ্গে কেন্দ্রীভূত অর্থনৈতিক ক্ষমতা। আমরা হয়তো এই বৃহৎ চিত্রের সামান্য প্রতিচ্ছবি হকার উচ্ছেদের মাধ্যমে দেখছি। তবে দেবানন্দের সঙ্গে আমি একমত যে অন্যরকম কিছু হওয়ার ছিল না। কারণ উত্তরপ্রদেশের অভিজ্ঞতা, আহমেদাবাদের অভিজ্ঞতা, যার মধ্যে গুজরাটটা আমার নিজের খুব ভালো করে দেখা, সেখানে কিন্তু উন্নয়নের এই ছকটাই অনুসরণ করা হয়েছে। মধ্যপ্রদেশ, ভোপাল। হ্যাঁ, মধ্যপ্রদেশেও বটে। মধ্যপ্রদেশ, ভোপালেও আমি খুব ভালো করে দেখেছি, আহমেদাবাদও খুব ভালো করে দেখেছি। সেখানে উন্নয়ন বলতে যা বোঝায়, চওড়া রাস্তা তৈরি হবে, যেটা দিবারণ বলে দ্রুত গতিতে ট্রেন ছুটবে, এগুলো যে পুরো চোখে পড়ার মতো একেবারে স্পেকটাকুলার উন্নয়নের একেবারে সব থেকে চোখ ধাঁধানো ছবি, সেগুলো গড়ে তুলতে, দ্রুত সেগুলো গড়ে তুলতে এই ধরনের পলিটিক্স সবসময় খুব সক্রিয় হয়। সারা পৃথিবীতেই সেটা হয়, সেটাই ধর্ম এদের। তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এই হকারদের পুনর্বাসন, একটা ব্যবস্থা করে তাদের অন্য জায়গায় বসানো, মানুষের স্বভাব বদলানো, কোনো কোনো ক্ষেত্রে সেটা সফল হয়েছে পশ্চিমবঙ্গে। হকারদের সরানোর চেষ্টা যখন হয়েছে আমরা জানি, কোনো কোনো ক্ষেত্রে একেবারেই সফল হয়নি।
কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে, সফলভাবে হকারদের সরিয়ে দেওয়া গেছে। আমি কলকাতাতে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, আমার বাড়ির কাছে সল্টলেকে বৈশাখী বলে একটা জায়গা রয়েছে, বৈশাখী আইল্যান্ডের কাছে। সেখানে একটা বাজার যেটা রাস্তার উপরে বসতো, যেটা আসলে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের জমি, সেই জমি থেকে গত এপ্রিল মাসে সেই বাজার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে ওই সময়টাতেই যখন সরকার কার্যত, মানে সরকার বলতে তখন কোনো তৃণমূলের সরকারের কোনো ক্ষমতা ছিল না, সেই সময় সেটা করা হয়েছে, কিন্তু সেটা সফলভাবে সরিয়ে দেওয়া হয়েছে একটা আমি মনের একটা কথা বলবো পরে। হ্যাঁ, সেটা কিন্তু সফলভাবে সরা সম্ভব হয়েছে। এরকম উদাহরণ আরো অনেক আছে। আবার প্রচুর ব্যর্থতার উদাহরণ আছে। আমরা জানি বহু জায়গায় রুবি আশেপাশে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর অজস্র ছোট ছোট দোকান তৈরি হয়ে পড়ে গেছে, কেউ ব্যবহার করে না। দীর্ঘমেয়াদী পুনর্বাসন একটা এমন কাজ যেটা করতে রাজনৈতিক দৃঢ়তা লাগে, দীর্ঘমেয়াদী সংকল্প লাগে, এবং মানুষের অভ্যাস পরিবর্তন করানোর জন্য বলা যেতে পারে একটা রাজনৈতিক আন্দোলন লাগে। পশ্চিমবঙ্গে বিজেপি সে জায়গায় নেই। পশ্চিমবঙ্গে বিজেপি কোনো রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় উঠে আসে, বিজেপির কোনো ক্যাডার নেই, ভোটার আছে। সরকার এখন হাতে আছে, যার জন্য এই উৎখাত গুলো করা হচ্ছে যাচ্ছে। সুতরাং আমি এটুকুই বলতে পারি যে এই যে প্রক্রিয়া চলছে, এটা বিজেপি শাসনে এটা চলবে। এটার বিরুদ্ধে আমরা সোচ্চারও বটে, শর্মিষ্ঠারও সোচ্চার। শর্মিষ্ঠা গতকাল সারা রাত্রি ওখানে ঘটনাস্থলে ছিলেন। এরকম আরো অনেকেই ছিলেন, বামপন্থী নেতারা ছিলেন যারা গ্রেপ্তার হয়েছেন, আমরা দেখেছি। এই লড়াইটাও থাকবে, বিজেপি সরকারের প্রচেষ্টাও থাকবে। আমাদের, আমি মনে করি, আমি সাংবাদিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে আমি দেখতে থাকবো যে এই লড়াইয়ে কে জেতে, কোন পক্ষ জেতে। শর্মিষ্ঠা, তোমার বক্তব্য শুনি এবার। তোমরা যে লড়াইটা করছো, আমি যেখানে শেষ করছি, এটা তো একটা দীর্ঘমেয়াদী লড়াই এবং তোমরা খুব সহজে জিতবে এরকম মনে করার কোনো কারণ নেই। কি ভবিষ্যৎ এই লড়াই? অ্যাকচুয়ালি তো ব্যাপারটা বহুমাত্রিক, মানে শুধু যে হকার উচ্ছেদ তা নয়। কারণ এই যে এসআইআর এর পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে 91 লক্ষ লোককে ডিলিট করে দেওয়া হয়েছে এবং তাদের যে যে প্রক্রিয়ায় তাদেরকে আর কি ট্রাইব্যুনাল ইত্যাদিতে ডাকা হচ্ছিল, সেই প্রক্রিয়া অতি ধীর বা বন্ধ হয়ে রয়েছে। মানে এই মানুষগুলোর জীবন একেবারেই অনিশ্চিত একটা জায়গায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে এই অনুপ্রবেশকারী বলে কিছু লোককে ডিটেনশন সেন্টার, ওই একটা হোল্ডিং সেন্টার করে সেখানে রেখে দিয়ে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে। সেটা নিয়ে বিজেপির সাথে ঝামেলা চলছে নিয়মিতভাবে। এবং আজকে যেটা শোনা গেল যে বিএসএফ বেশ কিছু জনকে, মানে জনাদশেক লোককে ফেরত নিতে বাধ্য হয়েছে। যে বিজেপির অভিযোগ হচ্ছে যে সঠিক প্রক্রিয়া তাদেরকে করা মানে ডিপোর্ট করা হয়নি, হলে হয়তো তারা নিতেন, মানে এরকম কথা তারা তাদের তরফ থেকে তারা বলছেন। এবং শেষ পর্যন্ত বিএসএফই কিন্তু নথি স্বীকার করে তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছে। এবারে এখান থেকে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে ওই মানুষগুলো অবর্ণনীয় একটা দুরবস্থার মধ্যে, মনুষ্যতর জীবনের মধ্যে কাটাচ্ছেন। সেই পরিস্থিতিটা সর্বত্র আজকে যে যাদেরকে যারা উচ্ছেদের মুখে পড়ছেন, হকার হিসেবে যারা উচ্ছেদ হচ্ছেন, হকার ছাড়াও মানে বহু মানুষের বাড়িঘরও ভেঙে দেওয়া হয়েছে, যে তারা বেআইনি ভাবে কোথাও বসবাস করছিলেন, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া, সম্পূর্ণ খোলা আকাশের নিচে বসে থাকা ছাড়া বেশ একটা বড় সংখ্যক মানুষের আর কোনো উপায় নেই। এবার এই যে ব্যাপারটা এখানে, মানে এইটা শুধুমাত্র যে এই মানবিকতাটা মানে আমাদের মতো অ্যাক্টিভিস্টদের আকাঙ্ক্ষা বা আমাদের দাবি তা তো নয়। এটা সুপ্রিম কোর্ট নিচে কিন্তু এই রায়টা দিয়েছেন, যেটা মানে উনি দেবারুণ বাবু একটু আগে বললেন যে সুভাষ চক্রবর্তীরাও করেছিলেন, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা তাদের ছিল, সেটা দুর্বল হোক যাই হোক, সেটা কিন্তু তারা একটা তাদের দিক থেকে সদিচ্ছাটা আমরা দেখেছিলাম। এখানে তার নামগন্ধ ছিটে ফোটা নেই। এই মানুষগুলো যে মানুষ সেটাই অস্বীকার করা হচ্ছে এবং এদেরকে পুরো নেই করে দেওয়ারই একটা চেষ্টা, যেভাবে এসআইআর এনআরসির ক্ষেত্রে যেটা করা হচ্ছে এখানেও তাই, জাস্ট মানুষগুলোকে এলিমিনেট করে দাও। এবার আমি একটা জাস্ট পুরোনো একটা কেসের কথা উল্লেখ করি এই প্রসঙ্গে, যে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে সেখানে একটা ঘটনা ঘটেছিল যে 2023 সালে, মানে ঘটনাটা 2022 সালের এই ডিসেম্বর নাগাদ ওখানকার উত্তরাখণ্ডের যে হাইকোর্ট তারা রেলের 4000 মানুষকে
করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ার রায় দেন। তারা বলেন যে এরা অন্যায়ভাবে দখল করে রয়েছে, এদেরকে উচ্ছেদ করে দিতে হবে। তখন সেই মানুষগুলো 4,000 সেখানে 4,000 পরিবার, এবার 4,000 পরিবার সেখানে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে তাদের অবজারভেশন ছিল যে ওটা 4,000 নয়, ওখানে প্রায় 50-60,000 মানুষ বাস করেন এবং সুপ্রিম কোর্টে যান তারা, এবং সুপ্রিম কোর্ট সেখানে একদম নির্দিষ্ট করে বলে দেন কখনোই এটা করা যাবে না, এই মানুষগুলোকে বিকল্প মানে ব্যবস্থা করে দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, দিয়ে তারপরে তাদেরকে তুমি এভিক্ট করতে পারো। এবারে হাইকোর্ট 7 দিনের জন্য সময় দিয়েছিলেন তাদেরকে, নোটিশ দিয়ে 7 দিনের নোটিশে উঠিয়ে দেওয়া। সেখানেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এটা হতে পারে না, 50-60,000 মানুষ 7 দিনের মধ্যে বিকল্প বাসস্থান খুঁজে নিয়ে বেরিয়ে যাবে, এটা একদম অন্যায্য, অন্যায়। তো সেখানে এটা কিন্তু মানে উদাহরণ রয়েছে আমাদের এখানে। এবং আমাদের মানে গতকাল আমি যেটা বললাম যে আইনজীবী শামীম আহমেদ তিনি একটা স্টে অর্ডার বার করে এনেছিলেন এবং সেখানে রিট পিটিশন, আজকে তার শুনানি ছিল। সমস্ত কোর্টের সমস্ত যে অবজারভেশন হোক, মানে তাদের যে রায়, তাদের যা এগুলো সমস্ত কিছুকে অগ্রাহ্য করে এই কাজগুলো কিন্তু করা হয়েছে। ফলে এক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে রাস্তাই একমাত্র উপায়। কালকে যেটা সব থেকে পজিটিভ, সেটা আমাদের যেটা মনে হচ্ছে, কালকে ওখানে যাদের পতাকা দেখা গেছে তার মধ্যে কংগ্রেসের পতাকাও ছিল, সিপিএম এর পতাকা ছিল, আরো বহু ছোটখাটো যে বাম শক্তিগুলো আছে তারা প্রত্যেকে ছিল, ছাত্ররা ছিল, প্রচুর পরিমাণে ছাত্ররা ছিল, ছাত্ররা যেসব ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহণ করে, এবং তৃণমূলের লোকজনও ছিল, তারা পতাকা ছাড়া ছিল, পতাকা ছাড়া তৃণমূলের লোকজনও ছিল, কারণ তাদের এই সময়ের ভয় হচ্ছে যে এখন পতাকা নিয়ে গেলে পরে তৃণমূলকে মারবে, তো তারা পতাকা ছাড়াই গিয়েছিলেন। এবং শেষের দিকে মানে যখন গন্ডগোলটা হয় তখন কিন্তু প্রচুর লোকজনই ওখানে মানে সাইডিং এ প্রচুর লোকজনই কিন্তু ছিলেন। এবার সেখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে আসছে যে এই মানে বিপদ যত বড় হচ্ছে, সেই সুনামি হলে যেমন সমস্ত খালবিল এক হয়ে যায়, সেখানে কিন্তু আজকে বিভিন্ন মতের রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রিত হয়ে কালকে প্রতিরোধটা করেছেন। সে প্রতিরোধটা হয়তো মানে আটকানো যায়নি, বুলডোজারকে আটকানো যায়নি, মানুষগুলোর ইয়ে করা যায়নি, কিন্তু এটুকু এই যে পশ্চিমবঙ্গের যে মানে যে খরাটা ছিল, যে একটা ইনার্সি আমরা দেখেছিলাম যে মানুষের পথে নামতে বড্ড অনীহা, তারা আসছেন না, অ্যাক্টিভিস্টরা কিছু সংখ্যক অ্যাক্টিভিস্টরা সারা বছর চেঁচিয়ে যায়, বাদ বাকি লোকেরা পাত্তাও দেয় না, এই যে পরিস্থিতি, এই খরা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। মানুষ কিন্তু এটা বুঝতে পারছেন যে সমস্ত বেরোবার সমস্ত, আজ আমার সংবিধান যে আমাকে অধিকারগুলো দিয়েছে সেই অধিকারগুলো প্রতি পদে পদে পদদলিত হয়েছে, সে এসআইআর থেকে শুরু করে সর্বত্র পদদলিত হয়েছে। মানুষ কিন্তু কতটা প্রতারিত কি একটা অংশ হলেও বুঝতে পারছে না। আর একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় দেখতে পাচ্ছি যে একটু আগে আপনারা বললেন যে যারা আজকে প্রতারিত হয়েছে, যারা এভিকশনের মুখে পড়েছেন, তারা কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছিলেন, তারা স্বীকার করছেন যে এই পরিবর্তনটা আমাদেরই আনা, এই পরিবর্তনটা আমরা চাইনি। আজকে গায়ে একেবারে সরাসরি মানে ওই ওনাদের ভাষায় পেটে লাথি পড়েছে, তাদের গায়ে হাত পড়েছে, এই মানুষগুলো কিন্তু মানে অনুভব করতে পারছেন যে রাস্তাই একমাত্র পথ। এই অনুভবটা কিন্তু এই প্রতিরোধের আমি মনে করব যে প্রথম একটা মানে পজিটিভ একটা ইয়ে আমরা দেখতে পেলাম, যে মানুষগুলো অনুভব করছেন। এখান থেকেই মানে মানুষ তো শেষ কথা বলে, যে কোনো ইয়েতে মানুষই শেষ কথা বলে, শাসকজন আর কত হয়, তাদের ওই মানে তাদের ওই ইনফ্রাস্ট্রাকচার, তাদের লাঠিগুলি, তাদের মিলিটারি, তাদের পুলিশ, এটাই তাদের শক্তি। কিন্তু মানুষের শক্তি মানুষই। মানুষ যদি সংগঠিত হতে শুরু করে এবং তারা যদি সংগঠিত প্রতিরোধ নামায়, তাহলে তো মানুষের জয়, ইতিহাসই বলছে যে মানুষের জয় অনিবার্য, এবং সেটা বারে বারে হয়েছে। আমরাও সেই আশা নিয়েই পথে আছি। দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ে মানুষ সঙ্গে থাকলে পরে নিশ্চয়ই এটা সফলই হবে, সেটা যতটাই মূল্য দিতে হোক মানুষ সফল করে আনবে না। এই